সালামালাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা কথা বলবো টিয়ালিসার ফাউন্ডেশন ইউকে নিয়ে। এই সংগঠনটি কি কাজ করে, কবে থেকে সংগঠনের কাজ শুরু হয়েছে এবং কারা শুরু করেছেন, এসব বিষয় নিয়ে আমরা জানার জন্য আজকে টিয়ালি স্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়নি। আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ রুহেল, প্রেসিডেন্ট টিয়ালিসা ফাউন্ডেশন ইউকে। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করার জন্য। আমাদের সঙ্গে আছেন আনোয়ারুল ইসলাম ওভি, সেক্রেটারি টিয়ালিসা ফাউন্ডেশন ইউকে। আপনাকে স্বাগত। অনেক শুভেচ্ছা আপনাকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনাদের এই পরিচয় টিয়ালিসা ফাউন্ডেশন দিলেও প্রিয় দর্শক, এই দুজন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত, কমিউনিটির সাংবাদিকতার সঙ্গে দুজনে জড়িত। একজন হলেন আনোয়ার ইসলাম ওভি, ভান্ড বাংলা টিভি সম্পাদক, এবং রুহেল আহমেদ, ফয়সাল আহমেদ রুহেল, সাউথ ইস্ট চ্যানেলের সাউথ ইস্ট করেসপন্ডেন্ট, সাউথ ইস্ট লন্ডন করেসপন্ডেন্ট। তো দুজনেই আমাদের কমিউনিটির সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং তারা এই সংগঠনটি চালাচ্ছেন। আমরা সংগঠনটি নিয়ে আপনাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাই এবং এটা শুরু করার আগে আমি জানতে চাই কেমন আছেন আপনারা আজকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে খুবই ভালো আছি এবং আপনাকে সাথে পেয়ে আমরা অনেক আমার খুব ভালো লাগছে। আসলে এক সময় একসাথে কাজ করেছি, আজকে আমাদেরকে এখানে দাওয়াত করেছেন এবং দীর্ঘদিনের চ্যানেলের পথ চলা থেকে আজকের আপনি ইসলাম বাংলাতে আছেন এবং আমাদের কাজগুলোকে আপনার ভালো লেগেছে এবং আমাদেরকে এটা উপস্থাপন করার সুযোগ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অভি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তো আমরা টিয়ালিসার ফাউন্ডেশন, এই টিয়ালিসার তজুমুল আলী স্যার, জি, উনি কে? আসলে উনি একজন শিক্ষক এবং আমি সৌভাগ্যবান, আমি ওনার ছেলে। আপনার আব্বা? আমার আব্বা। তো আসলে যে কোনো কাজ, সমাজের কোনো কাজ বলেন, ব্যক্তিগতভাবে কোনো কাজ বলেন, এই আবেগ থেকে এই কাজগুলো শুরু। মানে যে কোনো জিনিস যদি আপনার আবেগ যদি কাজ না করে, আসলে কাজগুলো করা, আমি এই কাজগুলো প্রথম থেকে হয়তো আমি কোনো সময়ই এই জিনিসগুলো, স্যারদের প্রতি আমাদের সবার সম্মান আছে। আপনি তো এটা শুরু করেছেন, আপনি শুরুর কথাটা বলছেন কিভাবে, কিন্তু আমি আগে জানতে চাই যে আপনার আব্বা সম্পর্কে একটু জানি, যে উনি শিক্ষকতা করেছেন। উনি আসলে, আমি আসলে টিয়ালি স্যার সম্পর্কে বলতে গেলে উনাকে আমিও জানতাম না, যদিও আমার বাবা হিসাবে জেনেছি, কিন্তু উনি কি ধরনের শিক্ষক ছিলেন এবং উনি কি কাজগুলো করতেন, যেহেতু উনি আমাদের এলাকাতে ছিলেন না। আমাদের দেশের বাড়ি বিয়ানীবাজার জলরূপ, দক্ষিণ পাড়িয়াবহর। তো উনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 31 বছর এবং উনার শিক্ষকতা জীবন 44 বছর। তো উনার প্রথম শিক্ষকতা 31 বছর উনি কাটিয়েছেন হবিগঞ্জে। এখানে 31 বছরের মধ্যে 28 বছর হবিগঞ্জের মুসলিম ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করেছেন এবং উনার প্রথম শিক্ষকতা জীবন শুরু নরমাল পাশ করার পর, যেটা সুজাউল আলিয়া মাদ্রাসা, যেটা বড়লেখাতে সুনামধন্য প্রতিষ্ঠান, এবং সেখান থেকে শুরু। তারপর উনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে সর্বশেষ 1947 সালে হবিগঞ্জে চলে যান। তো এই কাজগুলো আমি কিন্তু জানতাম ছোটবেলায়। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন টিয়ালি স্যার সম্পর্কে বলেন। টিয়ালি স্যার সম্পর্কে আমি যেটা দেখেছি, আমি সৌভাগ্যবান এজন্য আমি বলি, কারণ আমি বাবা যখন অবসরে চলে আসেন 1978 সালে, তখন কিন্তু আমার বয়স মাত্র 8 বছর, আমি ক্লাস 3 ছাত্র। তো আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে উনাকে দেখেছি, কিন্তু উনি শিক্ষক হিসেবে কেমন ছিলেন, কোথায় শিক্ষকতা করতেন, এই কোনো জিনিসটাই আমার জানা ছিল না। তো আসলে উনি যখন অবসরে চলে আসেন, সেই সময় উনার কিছু ছাত্র যারা হোস্টেলে থাকতেন, তারা কয়েকজন জানতেন যে স্যারের বাড়ি বৃহত্তর সিলেটের বিয়ানীবাজারে। কয়েকজন স্যারকে দেখার জন্য এসেছিলেন। সেই সুবাদে জানতাম যে আসলে উনারা খুব ভয় করতেন যখন আব্বার সামনে বসতেন, তো এইভাবে হাত খাঁচুমুচু করতেছেন, বলে স্যারকে এখনো দেখলে ভয় হয়। তো আসলে এই বই জিনিসটা শুনেছি, কিন্তু এর বেশি আর কিছু জানার সুযোগ হয় নাই। তো এই বই থেকেই আসলে জানার আগ্রহ। এবং আব্বা যখন মারা গেলেন 2000 সালে, আমি নিজে ভাবলাম যে এত বই করতেন, দীর্ঘদিন হবিগঞ্জে ছিলেন, আমার আসলে হবিগঞ্জে যাওয়া প্রয়োজন। এবং আমরা ছেলেমেয়েরা যেটা আমরা করে থাকি, বাবার পক্ষ হয়ে ছেলে গিয়ে, আমরা 2 ভাই এবং 1 বোন। আমি সবার ছোট। তো আমার এটাও ট্র্যাজেডি, আমরা আসলে ভাই বোন ছিলাম 9 জন। আমার হবিগঞ্জ থাকা অবস্থায় আমার 6 জন ভাই বোনের, 4 ভাই এবং 2 বোনের মৃত্যু হয়, এবং বিটুইন 15 দিন বয়স থেকে 6 মাস এই সময়ের মধ্যেই, যেহেতু সেই দুর্গম, মানে আমাদের বাড়ি থেকে 150 মাইল দূর, এবং সেখান থেকে বাবার আসার সেই সময় টেলিগ্রাম, আমার যতটুকু মনে হয় টেলিগ্রাম বা চিঠি দেওয়া হতো। তো
তো আসলে অনেক সময় দেখা গেছে আমার প্রথম ভাইয়ের জন্ম 1949 সালে। তো সেই জন্ম আব্বা হয়তো অপেক্ষা করতেছেন ওনার ছেলে হবে বা মেয়ে হবে, কিন্তু মারা যাওয়ার এক সপ্তাহ পরে ওনার কাছে টেলিগ্রাম গেছে ওনার একটি ছেলে হয়ে মারা গেছে। তো আসলে এই জিনিসগুলো আমি শুনেছি বলে। তা আসলে সেই সময় তো আর ছোট বাচ্চা, আমি অনুবাদ আম্মাকে যখন লোকজন দেখতে আসতেন, আমার জন্ম কিন্তু আমার আম্মার বয়স 47 যখন 47-এ। তো আসলে ওই আম্মাকে যখন দেখতে আসতেন শেষ বয়সের সন্তানটা কোথায়, তো আমার ওই যে আম্মার বৃদ্ধ মহিলা সবাই এসে আমাকে বলতেন ওনাদের বাচ্চা। তো আমি আসলে এই জিনিসটা সেই সময় এই জিনিসগুলো কিন্তু অনুধাবন করিনি আসলে ব্যাপারটা কি। আমি যখন হবিগঞ্জে আব্বাকে নিয়ে যখন ওনার স্কুলটা দেখতে যাব এবং ওনার সহপাঠী যারা তাদেরকে বলবো যে আব্বা তো চলে গেছেন, হয়তো ভাবলাম যে নিউজ পেপারে নিউজটা করা হয়েছিল কিন্তু কতজন দেখেছেন, ভাবলাম যে নিজের সশরীরে উপস্থিত হই। এবং সেখানে যাওয়ার পর সেই সময়ের 4টা হবিগঞ্জের নিউজ পেপার ছিল, সাদিকার এবং খোয়াই নামে মোটামুটি 4টা হবিগঞ্জের, এই 4টা সম্পাদকই আমার বাবার ছাত্র। আচ্ছা আচ্ছা। তো আমি সাবান মিয়া যিনি উনাকে চিনতাম, যা আব্বা বলেছিলেন যে আমি একবারই গিয়ে আব্বা থাকা অবস্থায় 1993 সালে আমি গিয়েছিলাম। আসলে দেখেন আমরা তো আসলে খুব মানে গ্রামের পরিবেশে বড় হয়েছি, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট কি আসলে এই জিনিসটাও বুঝতাম না, কারণ আমি জলডুব স্কুলে গিয়েছি, আসলে এখানে তো হোস্টেল নাই, এবং আব্বা কি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এটা আবার কি, সেটাও আমার জানা ছিল না। তো আমি যখন আব্বার সাথে বললাম যে আব্বা আমি তো যাচ্ছি আপনার দীর্ঘদিনের কর্মস্থল, আমি হবিগঞ্জে যাব, আপনার একটু ঠিকানাটা বলেন। তো আসলে হবিগঞ্জ জায়গাটাও কোন জায়গা আমার কখনো যাওয়া হয় নাই। উনি বললেন যে হবিগঞ্জ শহরে তুমি ঢুকে যে কেউ বলো হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে যাবে, তোমাকে দেখিয়ে দিবে। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমি গিয়েছিলাম, এবং সেই সময় তসিরউদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক হেড টিচার ছিলেন। তো উনি আব্বার কলিগ ছিলেন এবং শেষ সময়ে উনি প্রধান শিক্ষক হয়েছেন। তো উনি আমাকে খুব সমাধান করেছেন, এবং সেই সময় সাবান ভাইয়ের সাথে দেখা করেছিলাম। আমি ভাবলাম যে আব্বাকে বললাম যে আমি যখন যাচ্ছি অন্তত একজন ছাত্রের সাথে বা কোনো একজনের সাথে পড়ে, তুমি সাবান মিয়া সে তো খুব ভালো লেখালেখি করে এবং তার শুনেছি একটা নিউজ পেপার আছে, তুমি তাকে তার সাথে দেখো। এবং ওনার সাথে দেখা করার পর উনি বলেছিলেন যে আব্বাকে যাওয়ার জন্য ওনারা অর্গানাইজ করবেন, আব্বা এক সময়। আমি খুব খুশি হয়ে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত আব্বা আর গেলেন না, শারীরিক অসুবিধা, এবং উনি বললেন না। কিন্তু এটা আমাকে আসলে আমি খুব চেষ্টা করেছি উনাকে মানে বারবার বলার চেষ্টা করেছি কেন যাবেন না, আপনি দীর্ঘদিন ছিলেন। তো আমি এই আনসারটাও আব্বা যখন মারা গেলেন আমি বললাম আমি গিয়েছিলাম, উনার এক বন্ধু শাহাবুদ্দিন সাহেব, উনি অ্যাডভোকেট, আমার আব্বার খুব কাছের লোক, উনার 4 সন্তান, উনার সবাই অ্যাডভোকেট, উনার এক ফ্যামিলিতে 5 জন উকিল। তো উনি বললেন যে যখন আব্বা অবসরে আসার সময় এটা দিনক্ষণ ঠিক হলো, তখন উনি নাকি উনার বাসা কিন্তু ওই যে গভর্নমেন্ট স্কুলের অপোজিটে, উনি পারিন্দা দিয়ে হাঁটতেন এবং চোখের পানি ঝরতেছে। তো ওনার কথাটা হচ্ছে আমি চলে যাচ্ছি, মানে আমি শাহাবুদ্দিন চাচা বললেন যে ফয়সল আমার কেন জানি মনে হলো টিয়ালি যখন এখান থেকে চলে যাবে সে আর আসবে না। তো আসলে এই কথাটাই কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে, উনি কিন্তু আর জাননি, মানে এই উনার ছেলে মেয়েরা বাড়িতে মারা যাচ্ছে, আমার আম্মা সংসার চালাচ্ছেন, এটা স্বাভাবিক, আমার বাচ্চা হয়েছে, সব সময় পাশে থেকেও এই মানে তৃপ্তি দেওয়া যাচ্ছে না আজকালকের সমাজ ব্যবস্থায়। কিন্তু আমার বাবা তো একবার আসতেন, অর্থাৎ উনি রমজানের ছুটিতে আসতেন, কিন্তু এর বেশি আর উনার আসার সুযোগ ছিল না এবং উনি আসতেনও না। হবিগঞ্জের মানুষ যারা ছিলেন ওনারা হয়তো মনে করতেন, অনেক ছাত্ররাও বলতেন আমাদেরকে, আমরা তো স্যারকে আমার আব্বা উনার ছাত্র, আর তারপর আমি হয়েছি, আমরা সবাই চিন্তা করেছি স্যারের বাড়ি এখানে আশেপাশেই কোথাও হবে। আমরা 31 বছর তো দীর্ঘদিন, দীর্ঘ সময়। তো এই জিনিসটা আসলে আমি যখন থ্যাংক ইউ আমার খুব ভালো লেগেছে। আমি ভাবলাম যে যখন তসিরউদ্দিন স্যারের সাথে দেখা করতে গেলাম, উনি একটি চেয়ার দেখিয়ে বসলেন, ফয়সল এই চেয়ারটাতে তোমার বাবা বসতেন। তো দীর্ঘ 31 বছরের শিক্ষকতা জীবনে উনি এই একই চেয়ারে বসতেন। তো টিয়ালি স্যার যখন থাকতেন না যেদিন ক্লাসে বা কমন রুমে, এই চেয়ারটা খালি থাকতো, এই চেয়ারে আর কেউ বসতেন না। তো আসলে এই জিনিসগুলো দেখে শুনে খুবই ভালো লেগেছে। তারপর মারাজ গেলেন, আমি তখন গেলাম, এই যে কাজ করার পিছনের গল্প যেটা, আমি গেলাম সেখানে এবং সাবান ভাইকে বললাম বাবা তো নাই,
আমি এসেছি ভাই আপনাদের সাথে। বাবা তো দীর্ঘদিন ছিলেন, অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। আমি সবাইকে নিয়ে বসবো এবং বাবার হয়ে আপনাদের কাছ থেকে যদি উনি ভুল ত্রুটি করে থাকেন আমি ক্ষমা চাইবো বলে, ফয়সাল এটা তো ভালো জিনিস। আর ক্ষমা যাবে কেন, আমরা দেখি স্যারকে নিয়ে একটা স্মরণ সভা করবো এবং স্মরণ সভাটা হবে হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে, এই প্রথম। তো ওনারা 2001 সালে এই গভর্নমেন্ট স্কুলে, আমরা তখন তো টেলিফোন ছিল না, এই ধরনের মোবাইল টেলিফোনের ব্যবস্থা ছিল না এবং সবার বাসায় টেলিফোনও ছিল না। আমার মনে আছে শাবান ভাই আমাকে আব্বার কয়েকজন কলিগ এবং ছাত্রের বাসায় উনি আমাকে রিস্কাতে নিয়ে গেছেন, বলে ফয়সাল তুমি আসো, দাওয়াত দিয়ে আসবে। তো আমরা মানে 8-10 জনের মতো দাওয়াত দেওয়া হয়েছে। স্মরণসভা কবে হয়েছিল সেটা? 2001 সালে। 2001 সালে তো আব্বা মারা যাওয়ার ইমিডিয়েট পর। তো এই স্মরণ সভাতে 22 জনের মতো লোক হয়েছিলেন আমার মনে আছে। তো এই সভাতেই শাবান ভাই বললেন যে না, বাবাকে নিয়ে একটা বুক, সারা গ্রন্থ উনি প্রকাশ করবেন এবং সেই থেকে এই কাজগুলো বেসিকলি শুরু। সারা গ্রন্থ হয়েছে 2004 সালে এবং আমাকে দায়িত্ব দেওয়া হলো সেই সময়, ফয়সাল তুমি এক কাজ করবে, তুমি তোমার বাবা সম্পর্কে তো আমরা কিছুই জানি না, উনি আমার এখানে শিক্ষকতা করেছেন এবং এখানে লোকাল যারা তোমার বাবার সাথে সম্পর্কিত উনাদের লেখাগুলো এবং উনার জীবনী বায়োগ্রাফিগুলা কালেকশন করে আমাকে দিতে হবে। তো আমি তো স্বাভাবিক, তো আমার কিন্তু সেই সময় লেখালেখির কোনো, আমি যদিও বিএ পাশ করেছি, ডিগ্রি করেছি, উচ্চতর বাংলা ছিল, কিন্তু লেখালেখি আমার কখনো হয়নি। তো আমি আসলে সেই সময় আনোয়ারুল ইসলাম ওবি সেই সময় থেকেই হ্যাঁ এই হ্যাঁ সহযোগিতা মানে কি বলবো, সেই সময় উনি প্রতিষ্ঠিত লেখক, অর্থাৎ সেই সময় থেকেই উনি, যদি বয়সও আমার অনেক ছোট, কিন্তু এলাকাতে সবাই জানতেন ওবি লেখালেখি করে এবং হাতের লেখা সেই সময় খুবই ভালো। তো আমি ওবির শরণাপন্ন হলাম, আমাদের বর্তমান সাধারণ সম্পাদক আমার ছোট ভাই। তো আমাকে বলল ভাই এক কাজ করেন, আপনি সব ইনফরমেশন গুলো লিখে আমাকে নিয়ে আসেন, আমি লেখাগুলো তৈরি করতে চেষ্টা করব। সেই সময় থেকে এই লেখালেখির মানে কালেকশন গুলো কিভাবে করতে হয়, তথ্যগুলো কিভাবে নিতে হয়, সেই থেকে শুরু। এবং সেই সময় এই বাবাকে নিয়ে কাজ করতে দেখলাম যে একজন মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর যে তথ্যগুলো বিলীন হয়ে যায়, এটা আপনি কি করে এই অবস্থানে এসেছেন বা আপনি কি কাজ করেছেন, এটা আপনি ছাড়া আপনার পরিবারের অনেকে বলতে পারবেন না। তো আমি সৌভাগ্যবান, আমার আম্মা কিন্তু খুবই মেধা, মানে যদিও উনি খুব লেখাপড়া করেননি কিন্তু উনার স্মরণশক্তি খুব ভালো ছিল। উনি যে তথ্যগুলো দিয়েছেন এবং উনার কিছু বন্ধুরা ছিলেন যারা, তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে আমরা বায়োগ্রাফিগুলো করেছি। এখানে আরেকজন ভদ্রলোকের নাম বলতেই হয়, হিরণ রুহিদাস। উনি আমার ক্লাসমেট, বিয়ানীবাজার সরকারি কলেজের, সেও লেখালেখি করে। তো ওনার মাধ্যমেই ওই যে সেই থেকেই মানে যাত্রা লেখালেখির যাত্রা, মানে টিআরডি স্যার ফাউন্ডেশন করার একটা পরিকল্পনা আপনার মধ্যে আসে। ফাউন্ডেশন করার পরিকল্পনাটা 2007 সালে। তখন 2004 সালে বইটা যখন আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাই, তখন দেখা যায় যারা পুরনো ছাত্র, যারা 1954, 56, 58 সালে আব্বার সাথে ছিলেন, উনারা বললেন আমরা কেন খবর পেলাম না, স্যারকে নিয়ে বই লেখা হচ্ছে, স্যারকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ। আপনাকে একটা জিনিস বলে রাখি, এখানে আমরা সবাই চিনি এস এম কিবরিয়া সাহেব, সরাসরি আমার আব্বার ছাত্র। সুবিন নন্দী, যিনি একসময় সঙ্গীত শিল্পী, উনি আমার বাবার সরাসরি ছাত্র এবং উনার লেখাটাও বইতে আছে। এছাড়া ইকবাল সুবান চৌধুরী, আগের প্রাইম মিনিস্টারের ছিলেন, ওই উপদেষ্টা ছিলেন, এবং ডক্টর সাখাওয়াত হোসেন জীবন, যিনি বর্তমান বিএনপি সাংগঠনিক সম্পাদক। তারপর জালাল আহমেদ, বর্তমান উনি ফাইভ বোর্ডের প্রধান, এবং ডক্টর এখলাসুর রহমান সাহেব, নাক কান শিশু বিভাগের প্রধান, কামরুল ইসলাম তরফদার, উনি নাক কান গলা বিভাগ। ঢাকা মেডিকেলের অন্তত 8 থেকে 10 জন প্রফেসর সরাসরি উনারা সরাসরি। এবং এখলাসুর রহমান, একটা কথা বলি আমি, যেটা দ্বিতীয় সারগ্রন্থের দ্বিতীয় অংশের প্রকাশ করতে উনার একটি লেখাতে উনি 14 পাতা লিখেছেন, হোস্টেলে ছিলেন। আচ্ছা, আমরা এই এবার একটু অভিভার কাছে আসি। অভিভাই, যেটা রুহেল ভাই বললেন যে বায়োগ্রাফিটা প্রথম আপনি লিখেছিলেন, আপনি যখন প্রথম জানলেন একজন আপনাদের এলাকার একজন গুণী ব্যক্তির বিষয়টা, তখন আপনার কাছে কেমন অনুভূতিটা? আসলে তো প্রকাশ করেন, এখানে একটা জিনিস বলি, উনিও আমাদের আত্মীয় সম্পর্কিত এবং আমাদের বাড়িতে সবসময় আমার চাচা প্রিন্সিপাল, বাবা শিক্ষক, বোনরা 4 বোন শিক্ষক, নিজেও কিছু করেছি, সেই সময় ছিলাম, যদিও কলেজে ছিলাম।
এবং এখানে আরো যে শিক্ষক বান্ধব ফ্যামিলিতে আড্ডা হতো, হুক্কার আড্ডা যেটা বলা হয়, সেখানে বসে হুক্কা খাওয়া কি এইরকম, সেই সময় থেকে তার সাথে একটা প্রচ্ছন্ন দেখা। সো উনি যখন খুব স্টাইলিস্ট উনি ছিলেন, বাট আমাকে যখন কাছে টানে, আমরা 2002 সালে ব্যক্তিগতভাবে আমাদের ফ্যামিলি একটা ফাউন্ডেশন আছে, শামসুল করিমা ফাউন্ডেশন, সেটা কাজ করি। ভাইয়া শেষ আমি দেশে গিয়েছি, তখন ভাইয়ের সাথে যখন সেটা বললেন, এটা তো অনেক খুশির সংবাদ ছিল এবং সত্যিকার অর্থে আমাদেরকে আলো জায়গা নিয়ে কাজে যে আমাদের সাহিত্য সংস্কৃতিতে খুব বেশি সহায়তা করেছিলেন। উনি আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক, বেনুজা সরকারি কলেজে বাংলা বিভাগের ছিলেন মাহবুবুর রশিদ চৌধুরী, উনি শেষে অধ্যাপক হিসাবে, উপাধ্যক্ষ হিসাবে ছিলেন। তো উনিও বিষয়টাকে যখন বলা হলো, ভাইয়া যখন বললেন, উনিও বিষয়টাকে আমাদের অনুপ্রাণিত করেছেন। মূলত ডাটা সংগ্রহ এবং অন্যান্য যে জায়গাগুলো, শুধু সেই জায়গা থেকে আমাদের শুরু হলেও আমরা মোটামুটি একটা ধারণাতে আমরা যাই যে যেখানেই যাচ্ছি একটা ইন্সপিরেশনাল বিষয়টা পাচ্ছি, পাশাপাশি একটা দুঃখবোধ। আপনারা জানেন আমার আব্বা সবসময় একটা জিনিস বলতেন, একজন শিক্ষক যখন অবসরে যায় তাকে লাঠি, দুটা বই কিংবা কোরআন শরীফ, একটা জায়নামাজ, সেটা দিয়ে তোমরা দিও না, এবং এটা প্রতীকী, এই বিষয়টা থেকে বের হো, সম্মানটা নেওয়া, নতুবা একটা ফুল দেওয়া। কারণ এইটার চেয়ে তো অনেক কুত্থরী একজন মানুষ, তাকে এটা দিয়ে প্রকারান্ত অপমানিত করা হয় তাকে। তো শিক্ষক যাদের কাছে আমরা গিয়েছি, এই কথা বলেছি, সবাই বলেছেন সম্মানের জায়গাটা খুবই কম বাংলাদেশে এবং সম্মানের একটা প্রাতিষ্ঠানিক প্রচলন হওয়া দরকার। সেই থেকে শুরু। তারপর আমরা এখানে আরেকটা জায়গা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই টিআলী স্যার ফাউন্ডেশন 2007 সাল থেকে শুরুর যেটা প্রক্রিয়াতে, সেখানে কিছু মানুষ যারা কাজ করেছেন, সেখানেও আমাদের সম্পর্কিত বেনুজা সরকারি কলেজের ভূতপূর্ব বিপি যে সরোয়ার আহমেদ, উনি এটার কাঠামোগত যেগুলো আছে সবগুলো, সেগুলো তারা করেছেন, দিন রাত এগুলো কাজ করা মানে হয়েছে। আপনারা কাজ শুরু করেছেন সেই 2004 সাল থেকেই, জি, মানে টিআলী স্যার ফাউন্ডেশন করার জন্য? টিআলী স্যার ফাউন্ডেশন আত্মপ্রকাশ করে 7 সালে, কিন্তু এই শিক্ষককে নিয়ে আমরা কাজ শুরু করেছি 2004 সালে। শিক্ষকের বায়োগ্রাফিটা শুরু হবে এবং কিভাবে উনার প্রথমত তো উনারই কোনো তথ্যগুলো ছিল না। একজন শিক্ষকের বায়োগ্রাফি তুলতে গিয়ে আমাদের ইন্সপিরেশনটা যত সময় যায়, আমাদের এটা ডালপালা মেলেছে এবং কাঠামোগতভাবে যাওয়ার জন্য যেটা এসেছে সেটা লন্ডনেই হয়েছে। So, এই টিআলী স্যার 2004 সালে আপনি বলছেন, কিন্তু আপনাদের ওয়েবসাইটে যে বলা আছে যে 2019 সালে হ্যাঁ, যুক্তরাজ্য থেকে। না, আমি ওইটাই বলি যে শেয়ার করেন। আমি শেয়ার করি। আসলে ব্যাপারটা হচ্ছে অবি সাহেব ঠিকই বলেছেন। আসলে আমরা কাজগুলো শুরু হয়েছে শিক্ষককে নিয়ে, কাজ শুরু হয়েছে শিক্ষককে নিয়ে, স্যারকে, স্যারের গ্রন্থটা হয়েছে, স্যারের গ্রন্থটি স্যারের গ্রন্থটা 4 সালে হয়েছে, 7 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 4 সালে হয়েছে। এবং আমি আসলে এই কথাতেই ছিলাম, আমার এখানে অবি সাহেব আপনি ইনভাইট করেছেন, আমি শেষ করিনি। এখানে সুবিধা হবে যেটা 4 সালে যখন বইটা কমপ্লিট হলো এবং এখানে আরেকটা অন্যান্য ছাত্ররাও ওনার লেখার জন্য আবদার করলেন, তখন আমরা ওই সাবান ভাই বললেন না তাহলে ঠিক আছে দ্বিতীয় সংস্করণটা করা যায়। তো এই দ্বিতীয় সংস্করণের কাজ আমরা শুরু করি এবং 2007 সালে এসে সেটা 7 সালে এসে সেই সময়ের সিভিল সার্জন, আরেকজন ভদ্রলোকের নাম না বললেই নয়, উনিও বাবার ছাত্র, ডক্টর দীপক লাল বণিক, তখন তিনি হবিগঞ্জের সিভিল সার্জন ছিলেন। তো উনি বললেন, ফয়সল এক কাজ করা যায়, স্যারকে তো বাঁচিয়ে রাখা প্রয়োজন, কারণ অনেকগুলো লেখা আমার খুব ভালো লেগেছে এবং আসলে এ ধরনের শিক্ষক বিরল এবং আমরা সৌভাগ্যবান উনার মতো শিক্ষক আমরা পেয়েছিলাম। এবং আমি স্যারের জন্মবার্ষিকীটা পালন করার তুমি যদি একটু সহযোগিতা করো। আমি বললাম, দেখেন আসলে খুবই ভালো ব্যাপার, জন্মবার্ষিকী পালন করবেন, এটা এটা আমি গর্ববোধ করি, আমার বাবা এবং উনি একজন শিক্ষক, এটা তো ভালো জিনিস, কিন্তু এখান থেকে আউটকামের কথা চিন্তা করতে হবে। এখানে যদি আমার বাবাকে নিয়ে আমি যখন কাজ শুরু করি, দেখলাম যে আসলে অবসরে যাওয়ার পর আসলে একজন শিক্ষককে কেউ খোঁজ খবরই করে না। মানে উনি বেঁচে ছিলেন 20 বছর, ওনার একটি জীবনীটাও কেউ লেখা হয়নি। তো আমি বললাম যে আসলে আনুষ্ঠানিকভাবে জন্মবার্ষিকী পালন করেন, এটা ভালো জিনিস, এবং এই সাথে যদি অবসরপ্রাপ্ত কোনো শিক্ষককে এনে সামান্য আর্থিক সহযোগিতা এবং একটু সম্মানের জায়গা থেকে সম্মান দেখানো যায়, সেই সময় থেকেই এই কাজগুলো শুরু হয়। এবং আমরা হবিগঞ্জের বিভিন্ন, সেই সময় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অবসরপ্রাপ্ত ফাউন্ডেশনটা করার পরিকল্পনা ওই সময় থেকে আসে যে, আর এই যে ইন্সপিরেশনটা, মানে উনাদের ছাত্রদের, এবং সেই সময় থেকেই উনারা একটা ওনাদের একটা কমিটি ছিল, আমরা কিভাবে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সো এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো কবে? এটা বলবেন অবি সাহেব। মূলত সেটা হলো, আগে যেটা উনি বলেছেন সম্পূর্ণ ব্যক্তিগত ছিল। একজন শিক্ষকের বায়োগ্রাফি করার জার্নিটা 2004 থেকে 8 পর্যন্ত, দুটা বায়োগ্রাফি হয়েছে।
তারপরে সেটা আত্মপ্রকাশের জায়গাটা মূলত সম্পূর্ণভাবে ইউকে থেকে হয়েছে। এবং ইউকে থেকে হওয়ার যে যারা আমাদের ওয়েবসাইটেও আছে সেটা হলো যে ফাউন্ডার যারা কাজ করেছেন, বাট মূল জায়গাটা আমরা সামনে রেখে আমরা যেটা করেছি আমাদের সবারই আমরা ইন্সপায়ারিং এর আমরা যারা একটা দলবদ্ধ সব জায়গায় কাজ করা সরার আহমদ বিপি, এবং সেই জায়গায় 7 থেকে শুরু হয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যাত্রাটা শুরু করি পদকের মাধ্যমে। যেটা যাত্রা আমরা অনেকগুলো কাজ করেছি, কিন্তু আনুষ্ঠানিক আমরা এটি ধরেছি 2019 সালে। এবং 2019 সাল থেকে আমরা সাংগঠনিক সম্পূর্ণভাবে কাঠামোগত তৈরি আগে আমরা কিছু কিছু জায়গা বলি এই সময়টার ভিতরে আমরা সম্মাননা দিয়েছেন কবে? আমরা সম্মান 2022 সালে। 19 সাল থেকে আমরা সম্পূর্ণ এটাকে আত্মপ্রকাশ করে, এর আগে আমাদের অনেক যে ফাউন্ডাররা যারা ছিলাম আমরা কাজ করেছি, তারপরে এখানে ট্রাস্টি তৈরি করেছি। মোটামুটি একটা ট্রাস্টি হওয়ার পরে আমরা তখনই আত্মপ্রকাশ করি 2019 সালে। এবং আমাদের 19 সালে করার পরে আমরা এখানে সবার বিভিন্নগুলো করেছি, বিভিন্ন কনসার্নগুলো যেগুলোর এই হয়ে থাকে শিক্ষকদের নিয়ে সেটা করেছি। বাংলাদেশে আরো কিছু কিছু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক পদকটা আমরা সেই সময় থেকে শুরু করি। এটা তো ইউকে থেকে করেছেন, টিয়ালিসা ফাউন্ডেশন ইউকে। এটা কি মানে ফাউন্ডেশন যেহেতু, এটা কি ইউকে টেরিটরি রেজিস্টার্ড বা কোম্পানি রেজিস্টার্ড? না, আমরা এখনো রেজিস্টার করিনি, কারণ আমরা তো এখনো খুব ছোট পরিসরে আছি। কারণ যেহেতু আমরা শিক্ষকদের নিয়ে, দেখেন আমি একটা কথা সবাই বলি, আমরা এই কাজগুলো যখন শুরু করি আমরাই প্রথম সংগঠন, এটা আমি গর্ব করে বলি, এবং আমরা সবাই এ ব্যাপারে গর্বিত। আপনিও কোনো একজন শিক্ষকের ছাত্র, আমিও এখানে। আমরা কিন্তু শিক্ষকদের, আমরা মা বাবাকে নিয়ে অনেক কাজ করি এবং সমাজের অনেক কাজ করে থাকি, কিন্তু শিক্ষকদের নিয়ে আসলে আমরা তেমন কোনো, আপনি শুনলে অবাক হবেন, এখন পর্যন্ত আমার এই সংগঠনের মাধ্যমেই আমরা যখন এই অ্যাওয়ার্ড, সবই পরিকল্পনাটা আমার অভি সাহেবের ছিল যে ভাই এটা একটা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রত্যেক উপজেলা থেকে 2 জন শিক্ষক নিয়ে আসি, গুণী শিক্ষক, এবং ওনাদের বায়োগ্রাফিগুলো লিখতে হবে এবং এটা প্রকাশ করতে হবে এবং লোকজন জানবে ওনারা ভালো মানুষ। এবং যেহেতু এক উপজেলা থেকে 2 জন শিক্ষকের নাম আসবে, ওনারা ডেফিনেটলি অনেক গুণী ব্যক্তিত্ব ওনাদের। এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমি আসলে এই ওনাদের বায়োগ্রাফিটা করব। প্রথম যখন 2022 সালে, তো 2022 সালে যখন এই দায়িত্বটুকু আমি পাই, আসলে আমি চেষ্টা করেছিলাম। আসলে তো এই দেশে আপনি নিজেও বুঝতেছেন, কাজকর্ম করেই আসলে এই সময়গুলো বাইর করা অনেক কঠিন ব্যাপার। এবং দেশ থেকে বিদেশ, আমি ভাবছিলাম যে কাউকে সামান্য টাকা পয়সা দিব, উনি তথ্যগুলো নিয়ে এসে যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, ওনারা গুণী মানুষ। আমি এখন পর্যন্ত যতজন শিক্ষকের সাথে যোগাযোগ করেছি, একজন শিক্ষকও বলেননি বলে আমি খুব খুশি হয়েছি তুমি আমার বায়োগ্রাফি লিখতেছো। উনাদের কথাটা হচ্ছে, আমরা তো জীবনে যা দেওয়ার আমরা দিয়েছি, আমরা তো কিছু পাওয়ার জন্য করিনি। মানে এই যে আসলে আবেগ থেকে, উনি যে আসলে ভালো পাচ্ছেন না এটা না, কিন্তু উনাকে তো আমি তো জানি আমার বাবার ব্যাপারে এটা হয়েছিল 2000 আমার মনে হয় 94-95 সালে মুস্তাফিজ শফি সাহেব সেই সময়ে প্রথম আলোতে ছিলেন। তখন উনিও জানতেন যে বিয়ানীবাজারের একজন শিক্ষক হবিগঞ্জে ছিলেন, উনার ছাত্ররা অনেক সময় ঢাকাতে যখন উনার সাথে দেখা হতো উনি খুবই তারিফ করতেন। তো উনি চিন্তা করেছিলেন যে স্যারের কাছে গিয়ে বসবো, কিছু তথ্য সংগ্রহ করে একটা আর্টিকেল লিখবো। তো উনি প্রথম থেকে এই তথ্যগুলো শুরু করে, কোথা থেকে আপনার লেখাপড়া শুরু, কোন জায়গায় আপনি প্রথম চাকরি করেছেন, 2-1টা আনসার দেওয়ার পর উনি বললেন তুমি এগুলো দেখে করবে। বললেন না স্যার, দেখেন আপনি তো দীর্ঘদিন হবিগঞ্জে ছিলেন, আপনার ছাত্ররা জানেও না আপনার বাড়ি বৃহত্তর সিলেটের বিয়ানীবাজারে। বাবা এই সমস্ত দরকার নেই, তারা যদি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে গভর্নমেন্ট স্কুলে গেলে তো আমার সবকিছু। এই যে শিক্ষকদের এই জায়গাটা, এটা কিন্তু আমার আবেগ, এটাই আমার শক্তি। তো আমি যে জিনিসটা করেছি, আমি শেষ পর্যন্ত স্যারদেরকে যখন লিস্ট পাওয়ার পর ফোন করি এবং উনারা শুনেন যে আমি নির্বাচিত হয়েছি বিয়ানীবাজার উপজেলার একজন গুণী শিক্ষক, গোলাপগঞ্জ উপজেলার একজন বিশ্বনাথ বিশম্বরপুরের একজন গুণী শিক্ষক, ওনারা প্রথমে কেঁদে দেন। এই যে আবেগ, এই আবেগের জায়গা থেকেই এ পর্যন্ত আমি 98 জন শিক্ষকের জীবনী আমি লিখেছেন। ধন্যবাদ আপনাকে। ওই ভাই, আপনার কাছে আসবো, আমি যাচ্ছি একটা ছোট বিরতিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছিলাম টিয়ালিসার ফাউন্ডেশন ইউকে নিয়ে, এবং এই টিয়ালিসারকে এই নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, এবং আপনারা দেখছেন। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে আমরা জানবো আসলে এই টিয়ালিসার ফাউন্ডেশন ইউকে কি কি কাজ করছে এবং কি কাজ করার পরিকল্পনা তাদের আছে ভবিষ্যতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
তার ভালোবাসি কমিউনিটি, আমরা ছিলাম ছোট্ট একটা বিরতি থেকে ফিরলাম। আমরা কথা বলবো আজকে টিয়ালিসার ফাউন্ডেশন ইউকে নিয়ে। টিয়ালিসার তজমুল আলী স্যার, বিয়ানীবাজারের জলরূপ গ্রামের তজমুল আলী স্যার, ওনাকে নিয়ে ওনার নামে এই ফাউন্ডেশনটি করা হয়েছে। ওনার ছেলে এবং ওনার এলাকার আর কয়েকজন তরুণ দেশে বিদেশে যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে ওনার নামে এই ফাউন্ডেশনটি করেছেন এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে ওরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিয়ে যাচ্ছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমাদের সঙ্গে থাকুন। আমি যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। ওই ভাই, আমরা এই যেটা উনি বলছিলেন যে ফাউন্ডেশনের জন্য শিক্ষকদের সঙ্গে উনি কিভাবে দেখা সাক্ষাৎ করেছেন এবং শিক্ষকদের অনুভূতির বিষয়টি উনি বলেছেন, যে আপনি আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বলতে চেয়েছিলেন। জি, আমাদের কাঠামোগতভাবে আমরা কি কাজ করি সেটা আমি এইটাই জানতে চাই যে আসলে কি করেন আপনারা। এই কাজটা তো প্রথমত আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। আমরা প্রতি বছর প্রথমত আমরা সিলেক্ট করেছি। কাজটা তো একটা জায়গা থেকে শুরু করতে হবে, সিলেট বিভাগটাকে আমরা নিয়েছি, বিকজ আমাদের 56,000 বর্গমাইল কিংবা এতটা জেলায় যেতে হলে আমাদেরকে প্রথম অভিজ্ঞতা এবং ছোট থেকে শুরু করাটা এটি যেভাবে হয়ে থাকে এইভাবেই। তো আমাদের কাজটা হলো, আমরা সিদ্ধান্ত এটাই হয়েছে আমাদের টিয়ালি স্যার সম্মাননা পদক আমরা দেব, এবং টিয়ালি স্যার সম্মাননা পদক আমরা 5 জনকে দিয়ে থাকি। এবং যেহেতু শিক্ষকরা থাকেন এবং মানে 5 জন সব অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদেরকে দেওয়া হয়ে থাকে। এবং কিভাবে সিলেক্ট আমি সেটা বলছি। সাথে সাথে আরেকটা আমরা এটা আমরা সিলেক্ট কমিটি সহ আমরা সবাই অনুধাবন করেছি, যারা শিক্ষকরা আসলেন তাদেরকে আমরা একটা ফ্রেমবন্দি তাদের জীবনীটা দিলাম, ফুল দেই, সবগুলা দেই, বাট একটা জায়গাতে আরেকটা সম্মানিত করা যায়। তো তাদেরকে যারা শিক্ষকরা থেকে থাকেন আসেন, তাদেরকে সিলেক্টেড শিক্ষকরা তাদেরকে আমরা বিশেষ সম্মাননা পদকটা আমরা ঘোষণা করি এবং সেটা তাদেরকে দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে প্রতি বছরের কাজ। এবং এই কাজের জন্য বাংলাদেশে আমাদের আরেকজন গুণী, আমরা সবাই ওনার স্যারের সরাসরি ছাত্র কিংবা আমাদের যে কমিটির আছি কিংবা এই অত্যন্ত শ্রদ্ধার্ঘ শিক্ষক কবির আহমদ, যিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত, গত বছর অবসর প্রাপ্ত হয়েছেন। তো উনার মাধ্যমে এই সিলেক্টিভ কমিটিটা করা হয়ে থাকে। উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের কোঅর্ডিনেটর। সিলেকশনের যে প্রসেস, জি, আপনারা যেটা বলছেন যে এক বছর এক একটা জেলায় যান, প্রথম বছর আপনারা করেছেন হবিগঞ্জ জেলা, প্রথম সিলেট জেলা, তারপরে করেছেন হবিগঞ্জ, মানে জেলা, মৌলভীবাজার। এই সিলেকশনটা মানে কতজনকে আপনারা সিলেক্ট করেন এবং এই সিলেকশনের প্রসেসটা কি আমি একটু বলি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমরা সিলেকশন প্রসেস দেখেন, যখন একটি উপজেলাতে 2 জন গুণী শিক্ষক বাইর করেন, মানে প্রতিটা উপজেলা থেকে 2 জন, হ্যাঁ, তো এই কাজগুলো তাদের কাছে একটা শর্ট লিস্ট প্রথমে আসে। যারা সিলেক্ট, আমাদের বাংলাদেশের সমন্বয়ক যিনি অভি সাহেব বললেন, কবির খান সাহেব, উনার দায়িত্বেই এই কাজগুলো হয়ে থাকে। এবং হবিগঞ্জের আমাদের আরেক সমন্বয়ক হারুন রশিদ চৌধুরী, এনটিপির হবিগঞ্জ প্রতিনিধি, উনি সরাসরি টিয়ালি স্যারের ছাত্র। তো উনাদের কাছে শর্ট লিস্ট হয়ে প্রথম একই উপজেলার অন্তত 8 থেকে 10 জন শিক্ষকের নাম আসে, এবং এখান থেকে উনারা, এবং এটা খোঁজ খবর নিয়ে, কারণ আমরা হয়তো এই জিনিসগুলো আসলে প্রত্যেক একই উপজেলায় তো অনেক গুণী শিক্ষক, এখান থেকে যে আসলে ওই যে মানে রেজাল্ট দিয়ে তো কোনো কিছু করা যাচ্ছে না। কারণ দেখবেন যে একটি স্কুলের দীর্ঘদিনের একজন শিক্ষক, উনি খুব নাম করা ছিলেন, উনার আমলেই এই শিক্ষকের বা এই স্কুলের উন্নয়ন হয়েছে। এই ধরনের উনারা কি বেসটা ফলো করেন, উনাদের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। এখানে আমরা প্রসেসটার মধ্যে আরেকটা জিনিস যুক্ত করি, এই সমন্বয়কে একটা সমন্বিত, সেইখানে আরেকটা সাব কমিটির মতো এটা করা হয় এবং সেখান থেকে তুলে আনা হয়। এমন না যে একজন বয়োবৃদ্ধ হয়ে গেছেন স্যার, কিন্তু তার চেয়ে আরেকজন কম বয়সের আছেন কিন্তু গুণী আছেন। আমরা সব শিক্ষকই গুণী, আমরা যারা পাওয়ার যোগ্যতা সেটা করে। সেখানে এই প্রধান সমন্বয়ক সৈয়দ কবির আহমদ স্যারে সেখানে আরেকটা সাব সমন্বয়ক তৈরি করেন, এবং সেখান থেকে উঠে আসার পরেও সরাসরি 2 জন আসে না, অনেক সময় 3 জন আসে, 4 জন আসে, তারপর আবার বসা হয় এবং আরো সামগ্রিক বিষয়গুলো দেখা হয়। শুধু একজন শিক্ষকতার সাথে দেখা যাচ্ছে আর বর্ণাঢ্য আরো অন্যান্য সামাজিক কাজের আছে, এবং ইভেন দেশ বিনির্মাণের মুক্তিযোদ্ধারা অনেকে আছেন। দেখা গেছে একজন মানুষ সব দিক মিলিয়ে পয়েন্ট ওয়াইজ, উনি বয়স একটু কম কিন্তু
সেটা উনি উপরে এসে গেছে। মোটামুটি আমরা 2 জন এভাবেই রাখি। মানে জেলার প্রতিটা উপজেলা থেকে 2 জন করে নেন। জি জি। তাদেরকে আপনারা সম্মাননা হিসেবে পদক দেন। সম্মান আছে 3টা জিনিস আমার দেওয়া হয়। প্রথমত এটা একটা বায়োগ্রাফি, তাকে ওনার শিক্ষা জীবনী যেটা আছে সেটা শ্রদ্ধেয় উনি সেটা লিখেন, যেটা লিখে আমরা বিভিন্ন পত্রপত্রিকা সেটা যায়, সেটা একটা ফ্রেম বন্দি করে আমরা দিই। সাথে সাথে অবশ্যই ফুল একটা থাকে এবং সম্মানীয় প্যাকেট একটা থাকে। আমরা সেটা উল্লেখ করি না, আমরা খুবই সম্মানিতভাবে যেভাবে দেওয়া যায় সেভাবে দেওয়া হয় এবং ক্রেস্টটা দেওয়া হয়। এবং সেই একটা স্ট্যান্ডার্ড অনুষ্ঠানের মাধ্যমে সেটা সিলেক্টিভ জায়গাতে করা হয়ে থাকে এবং অন্যান্য যারা গুণীজন আছেন তাদেরকে সম্মানিত করার জন্য উপযুক্ত যারা আছেন তাদেরকে আমরা সেখানে রাখি এবং বিশেষ করে এই শিক্ষার্থীরা থাকেন এবং আমাদের কাছে একটা মেসেজ যায়। মেসেজটা হলো, মেসেজের আগে আমরা বায়োগ্রাফি করি সর্বনিম্ন 3.5 মিনিট থেকে 5 মিনিট এতটুকু পর্যন্ত প্রতিটা শিক্ষকের ডিজিটাল করি এবং ডিজিটাল করে সেটা আমরা বায়োগ্রাফিটা এই উৎসবে আমরা দেখাই। দেখানোর উদ্দেশ্য দুটা, স্যারকে যারা এখানে ছাত্ররা যারা আছে তারা দেখে স্যারকে জানলো এবং আমরাও একটা তৃপ্তিবোধ করি একজন শিক্ষকের জীবনটা আরেকজনেও জানতে পারলো এবং এটার সাথে বিনিময় যেমন হলো, এটা একটা আদর্শিক স্ফুরণটা যায় এবং এটা আমরা দেখছি, আমরা এটাতে খুবই প্রশান্তি পাই এবং আমরা সাথে সাথে প্রতিটি শিক্ষকের স্বজনদেরকে আমরা বলি যে স্বজনরাও আসেন অন্যান্যরাও আসেন। ওই জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই, স্বজনদের যে বিষয়টা বললেন, মানে ধরেন আপনি হলেন একজন শিক্ষকের ছেলে, হ্যাঁ, তো আপনি উদ্বুদ্ধ হয়ে আপনি উদ্বুদ্ধ হয়ে করছেন, জিনিসটা ভালো বিষয়, ভালো জিনিস, কিন্তু আপনারা যখন যান, মানে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক হয়তো দুনিয়াতে নাই, তাদের ফ্যামিলির কাছে যখন যান, তাদের রেসপন্সটা আপনারা কেমন? আমি বলি একটা, মানে নাই আমি বলবো না, কারণ আমরা যেহেতু আবেগ ছিল যে গুণীরা দুনিয়াতে থাকতে সম্মান পাবেন, এই জন্যই আমরা অভিষেক আমরা এটাই আমরা সবাই একমত হয়েছি যে আমরা অনেক সময় দেখা যায় যে আসলে ভালো কাজগুলো যারা সমাজের খুব ভালো মানুষ, কিন্তু মারা যাওয়ার পর আমরা কিন্তু খুব চেষ্টা করি ওনাকে তুলে নিয়ে আসার জন্য। এটা ভালো জিনিস, এটা স্বাভাবিক, কিন্তু উনি তো দেখলেন না। উনাকে যদি আমরা কোনো কারণে আমরা বলতে পারি একটি অনুষ্ঠানের মাধ্যমে এখানে বসে, এবং উনি যদি দেখেন আমি এই কাজগুলো করেছি, সমাজ আমাকে রেকগনাইজ করেছে, এটা তো অনেক বড় ব্যাপার। আমরা শুধু শিক্ষকের বেলা না, এটা সমাজে একটা মেসেজ দিতে চাই আসলে। কিন্তু আমি যেটা মানে ওনার শিক্ষকদের পরিবারের স্বজনটা ব্যাপারটা আমি এই কথাতে আসতেছি। সাগরনাল স্কুলের, যখন মৌলভীবাজার জেলার সাগরনাল উপজেলা স্কুলের জুড়ি উপজেলার সাগরনাল স্কুলে আবুল হোসেন স্যার, উনি বাক প্রতিবন্ধী হয়ে গেছেন প্যারালাইজ হয়ে, কিন্তু উনি সাগরনাল স্কুল প্রতিষ্ঠা করেছেন, খুবই নাম এই অঞ্চলের একটি খুব নাম করা স্কুল, এবং উনি এসেছেন পদক নিতে। উনি ওই যে 5 জনের মৌলভীবাজার জেলার 5 জনের মধ্যে একজন, উনি এসেছেন। উনি দেখেন কথা বলতে পারেন না, কিন্তু অভিষেক আমি আসলে এই ধরনের গুণী মানুষ যারা আমাদের সাথে আছেন ওনাদের জন্যই এই কাজগুলো করা সক্ষম হয়েছে। আমি বিশেষ করে মানে কৃতজ্ঞতা জানাই আমার সংগঠনের ট্রাস্টি ডোনার এবং কমিটির যারা সদস্যরা আছেন, অক্লান্ত সবাই খুবই পজিটিভ, এই জিনিসগুলো সবাই খুব আমলে নিয়েছেন, বলে হ্যাঁ আসলে গুণীদের নিয়ে কাজ করতে হবে এবং এই মানুষগুলো দেখতে হবে। তো উনি উনার ওয়াইফ নিয়ে আসছেন, আপনি যে প্রশ্নটা উনার ওয়াইফ সাথে নিয়ে আসছেন স্যারকে। স্যার ডিজিটাল বায়োগ্রাফি অভিষেক করেন, তো আমার সাথে তো আসলে আমরা সাধারণত ছোট ভাই অনেক সময় দাবি করে অনেক কথা বলে থাকে, আবার সময় ঝগড়াও করে, আমি ভালো ছবিগুলো নিয়ে আসতে পারতেছি না, কারণ কাজ তো আমিও এডিট করি, কিন্তু ওর হাত অনেক ভালো। ডিজিটাল বায়োগ্রাফিগুলো খুবই সুন্দর, এবং স্যাররা যখন স্যারের ফ্যামিলি বসে যখন দেখতে পারেন উনার স্বামী, আমি আপনি শুনলে খুব খুশি হবেন, আমি অনুরোধ সবাইকে করি অভিষেক যখন দাওয়াত দেন ওনার ওয়াইফকে নিয়ে আসেন। দেখেন একজন শিক্ষক জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু আসলে আমার যেমন আমার বাবা, আম্মাকে বললাম মারা যাওয়ার পর যখন বইটা প্রকাশ পেল, আমার আম্মা আপনি কি কখনো আব্বাকে বলেন নাই যে আমি হবিগঞ্জ জায়গাটা দেখবো, তুমি এতদিন থেকে এখানে আসো, বলে তুমি এখানে গিয়ে কি করবা? আব্বা বলেছিলেন আম্মাকে তুমি এখানে গিয়ে কি করবা। অর্থাৎ আসলে আগের শিক্ষকরা যারা ছিলেন উনারা সবাই, তো আমি যখন বললাম স্যার দেখেন আপনি তো অনেক এলাকার উন্নতি করেছেন, স্কুলকে অনেক লেভেলে নিয়ে গেছেন, আজকে একটা অনুষ্ঠান হবে, আমার একটা অনুরোধ স্যার আপনাকে রাখতে হবে। বলে বাবা কি বললো, তুমি দূর থেকে ফোন করেছো, তো আপনার ওয়াইফকে নিয়ে যেতে হবে। তো সবাই মেজরিটি দেখা যায় যে ওনার ওয়াইফ এবং ছেলে মেয়েদের নিয়ে গেছেন। তো এটাই আমাদের প্রাপ্তি, এবং ওনারা এই ডিজিটাল বায়োগ্রাফিটা যখন বসে দেখেন, আমি কিন্তু প্রায় 25 বছর হয়ে গেছে বাংলাদেশে যাই নাই, কিন্তু এখান থেকে বসে এই কাজগুলো করা হচ্ছে, আমরা সবাই মিলে করছি। এই ডিজিটাল বায়োগ্রাফিগুলো যখন একজন শিক্ষক বসে দেখেন, ভিডিওগুলো তো আমাদের কাছে আসে,
ওনারা যত সময় এই ভিডিওগুলো চলে ওনাদের চোখের পানি ওজরে ঝরছে, এটাই আমাদের প্রাপ্তি আসলে। একটা আরেকটা যোগ করি সেটার সাথে, প্রথম বর্ষ আমরা যেটা করি যেটা সিলেক্ট হয়ে থাকে, তো আমাদের স্যার, আমার সরাসরি স্যার, এবং উনি যখন ওনার অনুভূতিটা আমি শেয়ার করতেছি, তো স্যার বলছেন যে আমি যখন আমি কি বলবো, আমি যখন দাঁড়াতে গিয়েছি তখন আমার মনে হয়েছে আমার তো শিক্ষকরা আছেন, আমি সেটা হয়তো করতে পারি নাই, কিন্তু আমার একটা গর্বের জায়গা হয়েছে আমার ছাত্ররা তো এই সম্মানের জায়গাটা আমার জন্য একটা ক্ষেত্র তৈরি করেছে এবং আমিও এই স্যারদেরকে দিতে পেরেছি। স্যার বলেছেন আমি যার চোখের দিকে চেয়েছি সবার চোখ অস্ত্র সজল ছিল, ভেজা ছিল, খান্না বাব এটি একই বোঝাতে চেয়েছেন। এবং আমি সাধারণত মনে হয় না আমার জীবনে আমি খুবই স্যার সপ্রতিভ বিতর্ক থেকে সবকিছু, আমাদের এই সাংস্কৃতিক জগতে স্যারই আমাদের অনেক কিছু উদ্বুদ্ধ করেছেন আমাদের জীবনে, শিক্ষকতা জীবনে ওনার। তো স্যার বলছেন আমি কখনো খাদি নাই, আমার মনে হয় না, মনে হয় একদিন কেঁদেছি বিদায় সম্বর্ধনার দিন, কিন্তু এদিন আমাকে কাঁদতে হয়েছে। আরেকটা ঘটনা বলি, গেল বছর যেটা আমরা দিয়েছি সোনা মৌলভীবাজারে, পরের দিন অনেকে ফোন ওনাকেও দিয়েছেন আমাদেরকে দিয়েছেন। আমাদের ঘটনাটা হলো দুজন বলেছেন না আজকে আমি রাত্রে ঘুমাবো না। এই যারা এই কাজটা করেছে তাদের সাথে বাবা আমাদের সাথে একটা ফোনটাতে সংযোগ দিয়ে দেয়। আমরাও বিজি ছিলাম এবং গভীর রাতে যখন ফোন আসছে ফোন ধরছি, তারপরে কোনো কিছু না বাবা আমি সালাম করার জন্য ফোন দিয়েছি আর কি, এইরকম। তো কোনো জায়গাতে অস্ত্র সজলের কিছু জায়গা আছে, আমি একজন কবি মানুষ, আপনি একজন লেখক মানুষ, অনেক ভালো রিপোর্টগুলো তুলে আনেন অস্ত্র সজলের, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ শ্রদ্ধা এবং তৃপ্তিবোধের জায়গা এবং সমাজ বিনির্মাণের যে জায়গাতে কাঠামোগত যে জায়গা, সেই জায়গার একটা প্রার্থনা থাকে। সবাই বলে আমাদের কোনো কিছু না। আরেকটা ঘটনা বলি, আমাদের যে সিলেটের যখন আরেকটা জায়গায় যখন হয়েছিল, উনি বলছে আমি মাইক্রোফোন ধরেছি, আমি ওনাকে বলতেছি মাইক্রোফোনটা এইভাবে চলে গেল কেন, উনি বলছেন উনি আপনি কি দেখতেছেন না উনি কিভাবে খাচ্ছে, শুধু উনি আর ধরার জন্য আমার চোখটা মুছে গিয়েছিলাম বিদে আমার স্যারের সামনে এটা চলে গিয়েছে আমি যখন এডিটের সময়। তো এই হচ্ছে কাহিনী, সব জায়গাতে শ্রদ্ধা, সমাজ বিনির্মাণের কৃতজ্ঞতা এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসার একটা স্রোত আছে, স্রোতটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই প্রার্থনা। এই যে কাজগুলো আপনারা করছেন, মানে এটা অসম্ভব ভালো কাজ আপনারা করছেন। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবা আর্লি এজে আপনার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, নামটা যদি একটু বলেন। বানিয়াচং উপজেলা কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মৌলানা আলাউদ্দিন আচ্ছা, শিক্ষক ছিলেন। তারপর উনি শেষ বয়সে চলে যান মধ্যপ্রাচ্যে, একটা মসজিদে ইমামতি করেন। উনি শিক্ষক ছিলেন, আমার কাছে খুব ভালো লাগছে। সেখানেও তো শিক্ষক ছিলেন, সেখানে ইমামতি করেছেন। এবং আমি মানে একজন শিক্ষকের ছেলে হিসেবে আমি নিজে গর্ববোধ করি যখন অনেকে বলে আমাদের শিক্ষক স্যারের ছেলে, স্যার কেমন ছিলেন, স্যার কেমন আছেন। অসম্ভব ভালো কাজ আপনারা করছেন। কিন্তু আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনারা যে এই কাজগুলো করছেন, এই কাজগুলোর মানে আপনারা প্রবাস থেকে কাজগুলো করে যাচ্ছেন, বাংলাদেশের একটা টিম আছে ওরা করছে, কিন্তু এখানে যে সাপোর্টের বিষয় আছে, যে মানে সবচেয়ে বড় বিষয় হলো যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা, এটা আপনারা কিভাবে ম্যানেজ করেন? আমি বলি। জি জি প্লিজ। আপনি শুনলে খুশি হবেন, আমাদের টোটাল ট্রাস্টি এবং ডোনার অল ওভার দ্য ওয়ার্ল্ড 157। তো আমাদের সবাই মোটামুটি একটা ট্রাস্টি ফিজ আছে। এটা আমাদের এটা আমরা ফান্ড সংগ্রহের জন্য আমরা একটা বড় একটা ফান্ড তৈরি নিয়ে কাজ করছি। এখানে একটা ফান্ড আমাদের মোটামুটি একটা ফান্ড সৃষ্টি করব এবং এখান থেকে বড় একটা ফান্ড হবে এক সময়, এবং সেখান থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা উপকৃত হবে, তাদের ফ্যামিলি উপকৃত হবে। এবং বিশেষ করে এই জায়গা থেকেই আসলে এই কাজগুলো শুরু। যখন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অবসরে চলে যান, যে আমি আমার বাবার বেলায় দেখেছি, অবসরে চলে আসার সময় এই কথাটুকু আমি অভি সাহেবের সাথে শেয়ার করলাম। আমার ভাই ঢাকা ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করেন, টাকার অভাবে লেখাপড়া করতে পারেন, উনি শেষ পর্যন্ত সেটা বাস্তবতা। আমাদের স্কুল শিক্ষকদের তো আসলে এতটা এই নাই। কিন্তু দেখেন আমাদের সমাজ আসলে, আমি বলবো না, এই আমাদের কাজের মাধ্যমে যদি আমি সবাইকে বলি শিক্ষকের খোঁজ নেন, উনারা, আমি যদি ফয়সল, আমি আপনার চোখে আমি পানি দেখতেছি, আমি ফয়সল 93 জন স্যারের সাথে যোগাযোগ করেছি, একজন শিক্ষক আমাকে বলেননি যে ফয়সল তুমি লন্ডন থেকে ফোন করেছো, তুমি আমাকে কিছু সাহায্য করো, এই কথা বলবেন না ওনারা। না, তো আমাদের কাজটার মানে মূল লক্ষ্যটা হচ্ছে, আপনি যে আমি অন্যদিকে চলে যাচ্ছি, তো আমাদের এই ট্রাস্টি ডোনার যারা, এরা উৎসাহ, আমাদের উনারাই আমাদের শক্তি, উনারা আমাদের সম্পদ। এবং এই কাজগুলো কিন্তু আমরা এই পয়সাগুলো আমরা খরচ করতেছি না, এটা একটা ফান্ড হিসাবে তৈরি করতেছি। এবং এই যে অনুষ্ঠানের পয়সাগুলা, এখানে আমরা যারা রুচিশীল
আমাদের ট্রাস্টির জন্য আমরা সবাই নিয়ে বসি, বললাম স্যার এই বছর এই প্রোগ্রামটা করব, আমরা সাথে সাথেই সবাই মিলে একটা ফান্ড রেজ করে এই অনুষ্ঠানটা করে যে থাকি। মানে এটা তো আপনারা করেন, মানে এর বাইরে আর ফিউচার প্ল্যান কি কি আছে করার? ধন্যবাদ। আমাদের ফিউচার প্ল্যানটা হলো, এখানে দুটা জিনিস গুরুত্বপূর্ণ। আমাদের ট্রাস্টিরা যেটা আছে, আমরা ট্রাস্টিটা বিভিন্ন দেশে আমরা বৃদ্ধি করব, একটা এখান থেকে আমরা যাবে। তো এখানে আমরা আরেকটা জিনিস খুবই এই আমরা পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাইকে ট্রাস্টি করছি না, আমরা প্রতি মুহূর্তেই প্রতি সময়ই আমরা মাসেই অনেকগুলো ট্রাস্টি হওয়ার ক্রাইটেরিয়া হলো 100 পাউন্ডে একজন ট্রাস্টি হতে পারবেন, কিন্তু আমরা এর ব্যক্তিত্বটা আমরা দেখি। যেহেতু আমাদের এমনভাবে এই ফাউন্ডেশনটা করা, এখানে 2 বছরের পর একজন থাকতে পারবে না, সুতরাং এই শিক্ষক সমাজ বিনির্মাণে যিনি কাজ করেছেন সেই জায়গাতে একটা দায়িত্বশীলকেও এইরকম প্রমিত পার্সোনালিটির হতে হবে, বিদায় আমরা সময় নিয়ে নিয়ে এরকম করছি। সুতরাং আমাদের এই যারা ট্রাস্টি হয়েছেন, ডোনার হয়েছেন, তাদেরকে আমরা এই সামাজিক তার পারিপার্শ্বিকতা দেখেই তাকে একজন ট্রাস্টি করছি, যেহেতু তার একটা মূল্যায়ন, তাকেও যেমন মূল্যায়ন করতে হবে এবং উনি তো শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে, এটা। আর আরেকটা জায়গা হলো, আমরা নিকট ভবিষ্যতে আমরা যেটা চিন্তা করেছি যে আমরা এখন বিশেষ করে ইউকেতে আছি, আমরা আমেরিকাতে আছি, আমরা ইউরোপের কয়েকটা জায়গাতে আমরা সেটা নিয়ে মূলত আমরা নিকট ভবিষ্যতে আমরা 500 যদি ট্রাস্টি হয়ে যায়, তাহলে আমাদের যে চিন্তা এবং আমরা যেভাবে টাকাগুলোকে ইউটিলাইজ করার, আমরা একটা বিভিন্ন ফান্ডে রেখে আমরা টাকাগুলো মাল্টিপ্লাই করার আমরা ব্যাংকিং ওয়েতেই আমরা রেখে দিয়েছি, সেভাবে করব। এবং আমরা ব্যক্তিগতভাবে অন্যান্য যেগুলো আমরা কাজ করব, এটা সিদ্ধান্ত আমাদের এটি হয়েছে, আমাদের এটি আরেকটা বড় শক্তি যে এই টাকাটা আমরা ব্যক্তিগত টাকা দিয়ে করব, স্যারের সম্মানের জায়গাতে আমরা ব্যক্তিগত টাকা, সুতরাং এই ফান্ডে থেকে যায় না এবং সেটা আরো বৃদ্ধি পাচ্ছে, এইটাই হচ্ছে। এবং আর পাশাপাশি আরেকটা জিনিস আমরা মেসেজ দিচ্ছি সবাইকে যে আমরা টিএলই স্যার ফাউন্ডেশন তো আমরা এইভাবে করছি, আমাদেরটাও যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে আসতে পারেন, নতুবা আপনাদের মতো করে কোনো কিছু করেন শিক্ষকের সম্মাননার জন্য। তো এটা আমাদের কি লাভ হচ্ছে, সবাই আমাদের বলছে আপনাদেরটা আমরা দেখি জানি, তো আমাদের www.tlisarfoundation.co সেটা আমরা দিয়ে দিই, দেখা যাচ্ছে তারাই আমাদের ইন্সপায়ার হয়ে যায়, আপনাদের সাথে যোগ হই এবং আমরা এটা দেখে আমাদের মতো করি। তো এই হচ্ছে আমাদের শক্তির জায়গা। আর আমাদের আরেক একটা জায়গাতে আমরা আগামী বছর থেকে আমরা যাব, আমরা চাচ্ছি ধীরে ধীরে, যেহেতু শিক্ষকদের নিয়ে কাজ, আমরা ফান্ড রাইজিং এর একটা আমরা জায়গা করব, সেই জায়গাতেও আমরা এই বুথের মানুষগুলো, সমাজ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক নিয়ে আমরা একটা ফান্ড রাইজিং ডিনার করব ইউকেতে, এবং সেখান থেকে আমরা কিছু তোলার চেষ্টা করব। বাট আমরা যতগুলো খরচ করি এই সম্পূর্ণ হচ্ছে ফান্ডে থেকে একটা টাকা যায় না, বরং সেগুলো আমরা অন্যভাবে ডিপোজিট করে রেখে দিয়েছেন। তো এই যে আপনারা এই মানে ফাউন্ডেশন থেকে সম্মাননা দেন, এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী করবেন ধীরে ধীরে নাকি সিলেট বিভাগের ভিতরে? দেখেন, আমরা আসলে যখন কাজগুলো শুরু করি, আমরা আসলে প্রথম আমি আমার ব্যক্তিগত কথা বলি, সেটা আসলে এটা ফান্ডে না, প্রথমে আমার জীবনী লেখার প্রথম কাজটা আমার শিক্ষকদের নিয়ে। তো আমি আসলে আমার অনেক গুণী শিক্ষক, আজকে এখানে কথা বলছি, একজন স্যারের কথা বলতেই হয়, উনিও মোল্লা স্যার, আপনার বাবার মতো, আমার মাহমুদুর রহমান স্যার। আমার মনে আছে মিলাদ মহফিলে প্রবন্ধ পাঠ করব, ফয়সল তুমি তো খুব ভালো করতেছো, এই হাতে হাত মনে হয় আজকে যখন আমি আজ মেহেদী ভাইয়ের সাথে কথা বলছি সেই হাত এখনো আছে। এবং গদত্তকান্ত দাস, উনি আরেক শিক্ষক, আজিরুদ্দিন স্যার, উনি আমাদের গুণী কয়েকজন শিক্ষক আমরা পেয়েছিলাম, বিদায় আমরা সেই সময় জলটুবি উচ্চ বিদ্যালয়ের খুব সুনাম ছিল। এখনো গুণী শিক্ষকরা আছেন, তবে আগের তুলনায় তেমন নাই। তো আমরা আশা করবো এইগুলো আমরা দেখছি। তো এই কাজগুলো কিন্তু এই সময় থেকেই শুরু। আমরা যখন একটা জিনিস আমি যেটা দেখলাম যে স্যারদের বায়োগ্রাফি যখন আমরা প্রকাশ করি, এই গত কয়েকদিন আগে, 2-3 সপ্তাহ আগে বানিয়াচং থেকে একজন স্যার ফোন করেছেন, বলে ফয়সল, উনারা হঠাৎ করে ডিফারেন্ট নাম্বার থেকে ফোন করেন। তখন তো আসলে চিনতেছি না, ফোন ধরলাম, তখন অনেক সময় স্যারকে কথা, আসলে ওনার সাথে একটা বায়োগ্রাফি রেডি করতে হলে আপনি নিশ্চয়ই কয়েকবার ফোন করা হয়েছে, তথ্যগুলো তারপর পাঠানো হয়েছে, উনি দেখেছেন। বলে ফয়সল না, তোমাকে একটা থ্যাংক ইউ বলতে হয়। বলে বা স্যার কি হয়েছে? বলে স্যার আমার একজন ছাত্র অস্ট্রেলিয়া থেকে লেখাটা দেখেছে, তো আমার কি করে আমার নাম্বারটা কালেকশন করলো, তারপর আমাকে ফোন করেছে, ফোন করে যখন আমার সাথে কথা বলে, বাবা আমাকে কিছু টাকাও সাহায্য করছে। তো আমি ভাবলাম আসলে এই কাজগুলো তো উনি না করতেও পারতেন, আজকালকের যুগে আমাকে তো উনি বলেননি। তাছাড়া আমাদের ফাউন্ডেশনকেও আমার মনে হয় অভিশাপ, আমি যদি রং না হই, এখন পর্যন্ত আমরা এতজন শিক্ষকদের কোন শিক্ষক কি আমাদেরকে টাকার জন্য আবেদন করেছে? একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হলো যে এই যে শিক্ষক
অবসরপ্রাপ্ত যারা আছেন, জি, সেটা কি শুধু সেকেন্ডারি স্কুলে না প্রাইমারি স্কুলের? আমরা শুরু করেছি সেকেন্ডারি Secondary school। স্কুলের দিয়ে। প্রাইমারি স্কুল না কেন? এটা খুব প্রাইমারি সুন্দর, স্কুলের শিক্ষকরা তো আরো বেশি কষ্ট আরো করে। বেশি কষ্ট করেছেন। অবশ্যই আমাদের যে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা লুকোবল কোনো সমস্যা না, আমাদের চিন্তা কিংবা কর্মোচ্ছলতার নয়, মূলত ফাইন্যান্সটাই সমস্যা। এবং এই কারণে আমরা সিলেট বিভাগটাতে রয়ে গেছি এবং আমাদের নিকট ভবিষ্যতে এটা যেটা বলেছেন আমরা আপনার প্রস্তাবটা আমরা খুবই যুক্তিসঙ্গতভাবে আমরা এটা বিবেচনাতে নেব। আমাদের মূল প্রথম কাজটাই হচ্ছে ফাইন্যান্সটা, যেহেতু আমরা এই যারা টাকাগুলো আমাদের দিয়ে রেখেছেন সম্মানিত ডোনার কিংবা ট্রাস্টিরা, তাদের টাকাটা আমরা 10 ইয়ার্স পর্যন্ত আমরা কোনো কিছু করতে চাচ্ছি না। এবং পাশাপাশি এই সাথে সাথে এই কাজগুলোটা যদি একটু করে ফেলি, আর আমাদের এই কাজটা আসলে লাইক একটা কথা বলে না 24/7, আমাদের 12 মাসের ক্যালেন্ডারে এই 52টা সপ্তাহে আমাদেরকে কাজ করতে হয় এগুলা নিয়ে। এবং অবশ্যই আমরা সেটা আপনার বিবেচনায় আমরা নেব। প্রাইমারি শিক্ষকদের জি, আপনারা প্রাইমারি ইয়ে করবেন। স্কুলটা এবং এটা কি মানে এটাও কি প্ল্যান আছে আপনার যে ধীরে ধীরে আপনারা সিলেট বিভাগ শেষ হওয়ার পর অন্য এটা অবশ্যই যে কেন সেটা আমরা করা সম্ভব হচ্ছে না, সম্ভবটা হচ্ছে প্রথমত একটা ফাইন্যান্সের বিষয় আছে, আরেকটা বিষয় হলো আমরা যখন একটা বায়োগ্রাফি থেকে শুরু করে স্যারের এই যে 3 মিনিটে 4 মিনিটে এটা থেকে শুরু করে যেটা লেখা হয়, আমরা সব জায়গাতে বেশ কিছু জায়গাগুলো আমরা সিলেক্টিভ করে রেখেছি। এই ওয়ার্ডটা কখনো বলা যাবে না, যেমন অসচ্ছলতার বিষয়টা আছে, কিংবা উনি দন্যতার শব্দগুলো আছে, এইটা করে খেতে হয়েছে, এটা করতে করতে, যেমন লজিং শব্দটা আমরা ইউজ করি কিন্তু অন্যান্য বিষয়গুলো না। তো এখন আমরা যখন শিক্ষকের বিষয় নিয়ে অন্য জায়গাতে কাজে যাব, বাংলাদেশের সমাজকরণটা একটা খুবই অন্ধকার জায়গাটা বলি, এই জায়গাতেও সমস্যা আছে। এবং এই সমস্যাটা দীর্ঘদিনের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে মূলত হয়েছে, দলীয়করণ যেমন হয়েছে, এবং কিছু শিক্ষকের জায়গাতে যারা কম যোগ্যতা সম্পন্ন, আমি বলবো না অযোগ্য, কম যোগ্যতা হয়েছেন, এবং এগুলো সিলেক্টিভের জায়গায় প্রচুর সমস্যা হয়। আমাদের জন্য সিলেট বিভাগটা কেন এটা আমাদের সম্ভব হয়েছে, অবশ্যই আমাদের সিলেটের যে কোনো একজন মানুষের একটা বাউন্ডারি থাকে, আমাদের কম জানা মানুষের এই যে সিলেট বিভাগটা একটা বাউন্ডারি আমরা আছে বিভাগের জায়গা, এই জায়গাতে আমরা শুরু করেছি। এবং আমরা প্রথম নেক্সট স্টেপটা আমরা প্রথমত ঢাকাতেই যাব, আমরা ঢাকাটা মেইন স্ট্রিমটা ঢাকা থেকে ধরার পর তারপরে আমরা যাব, তো সেই জায়গাতে একটা বিভাগ একটা খাবার করব। আমাদের সময় প্রায় শেষ হওয়ার পথে। আমি ফজল আহমদ জুয়েল, আপনার কাছ থেকে আমি এই শেষ করব, আপনি যদি শেষ 1 মিনিট আপনি কিছু বলতে চান। দেখেন, আমি আসলে খুবই কৃতজ্ঞ আপনাদের মতো একটি ভালোবাসি কমিউনিটি এই ধরনের একটি প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করেছেন, এবং আমি বিশেষ করে আমাদের টিয়ালিসার ফাউন্ডেশনের যারা ট্রাস্টি এবং ডোনার তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি বিশেষ করে কোনো সমাজের কোনো কাজ করতে হলে উৎসাহর জায়গাটুকু আমাদের আছে, আমরা সবার কাছ থেকে উৎসাহ পেয়েছি। এবং বিশেষ করে আমাদের ট্রাস্টি এবং ডোনার যারা প্রতিনিয়ত আমাদের কাজগুলো দেখে আমাদের প্রশংসা করছেন, এবং বিশেষ করে শিক্ষকদের কাছ থেকে দোয়া, এটাই আমাদের শক্তি। এবং আমরা চেষ্টা করব, কারণ এই কাজগুলো কিন্তু এখানেই শেষ না, কারণ অনেক, এবং এখানে একটি কথা বলা হয়নি, যেটা যে কোনো ধরনের শিক্ষক সম্বলিত কোনো সমস্যা যদি কোনো, আমরা সাথে সাথেই, যেহেতু একটা গ্রাউন্ড, আমরা কয়েকদিন আগে একজন শিক্ষকের আমাদের বাংলাদেশের সম্মানীয় কবির আহমদ স্যার, যিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি বললেন যে কিডনি আক্রান্ত, তো ওনার জন্য একটা ফান্ড ইনস্ট্যান্টলি আমরা একটা ফান্ড তৈরি করে আমরা ওনাদেরকে দিয়েছি। তো এই ধরনের কাজগুলো আমরা কন্টিনিউ করে যাব। এবং স্যার শিক্ষকদের একটা জায়গা হয়েছে, সিরাজ রহমান স্যার, উনি জন্তাপুরের, ওনার জন্য আমরা ইনস্ট্যান্টলি একটা ফান্ড তৈরি করেছি, এবং এই ফান্ডটা, উনি মারা গেছেন কিন্তু ওনার হার্টের একটা রিঙ্গের বসানোর প্রয়োজন ছিল, আমরা ইনস্ট্যান্টলি অভিষেক মানে শিক্ষকদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাব, এবং এই সহযোগিতাটা আমাদের কন্টিনিউ থাকবে এবং নন স্টপ। এটা আমরা, এবং এই টাকাগুলোও কিন্তু আমরা ওই যে ট্রাস্টি বা ডোনারের ফান্ড থেকে আমরা খরচ করছি না। ধন্যবাদ আপনাকে। গোলাম ফারুক, আনোয়ার ইসলাম অভি, আপনার কাছে আমার শেষ 1 মিনিট সময়। আমি একটা মেসেজ দিতে চাই, আমরা সবাই বলি আমাদের বাবা মা পরেই আমরা বলি পিতামাতা এবং দেশ পিতামাতা, আমাদের সবাই একজন শিক্ষক আছেন, এবং এই শিক্ষক যার অবস্থান থেকেই যদি আমরা শিক্ষকের সাথে আমরা একটুটা সময়টা যদি আনন্দ সগন কাটাই, স্যারকে সম্মান করি, সম্মানের জায়গাটা, স্যার আপনি ভালো আছেন, আপনার ওয়েলবিংটা জিজ্ঞেস করি, সেটা একটা জায়গা হয়ে থাকে, এটা আমরা সবাই মনে হয় প্রচলন করা দরকার। আমরা টিএলই স্যার থেকে আমরা প্রতি মাসে আমরা এটা করে থাকি, এবং এটা আপনাদেরকে শ্রদ্ধা দর্শক বলে রাখি যে এটা
এটা যে কত ইন্সপায়ারিং নিজের জন্য, এটা আপনারা একটা করে দেখবেন, সেটা কত উপকারে। আর পাশাপাশি আরেকটা জিনিস বলি, শিক্ষকদের কথা আমরা বলছি, আমাদের প্রতিটি মানুষেরই গড়ে দুজন শিক্ষক আছেন, আমাদের বাবা মা। এই শ্রদ্ধা বাবা মাদেরকে আমরা যেন সম্মান করি। অ্যাটলিস্ট আর যদি না পারি, একটা সহজভাবে একটা জিনিস করা যায়, মাকে কি বাবাকে ধরে যদি একটা তা ভালোবাসি শব্দটা আমরা পুরুষরা বলতে পারি না, মেয়েরা বলতে পারে, বা আমরা এটা প্রচলন করি, যদি নাও পারি একটা হাক দেই, এটা হাকটা যদি দিতে পারি, বাবা মারা এই শব্দটা বুঝে এবং তারা করে। শিক্ষকদের সম্মান, এবং আমি যাদের কাছে অনুপরিমাণ শিখেছি, আমার বাবা বলেছেন আমি শিক্ষক, শুধু আমাকে তোমরা এটা শ্রদ্ধার বিষয় নয়, তুমি যার কাছ থেকে অনুপরিমাণ শিখেছো, এমনকি প্রকৃতি থেকেও আমরা শিখে থাকি, সবারকে শ্রদ্ধার জায়গাটা রাখা দরকার। টিয়ালি স্যার এটাই মূলত মোটো হিসাবে দেখে, সবাইকে সম্মান দেওয়া, আলোকিত মানুষকে সম্মান করা, শ্রদ্ধার জায়গায় রাখা, আলিঙ্গনে রাখা এবং ভালোবাসায় রাখা, এটাই আমাদের হওয়া উচিত প্রতিটি মানুষের। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং অত্যন্ত আবেগপ্রবণ এবং শক্তিশালী বার্তা দিয়েছেন আপনারা দুজনে। আমি সর্বশেষ একটা কথা বলে রাখি, মেহেদী ভাই, আপনিও আমাদের একজন শিক্ষক, আমার মনে আছে, কারণ শিক্ষক আমরা প্রত্যেক ক্ষেত্রেই শিক্ষক। আমার জন্য নিউজে যখন কাজ করতাম, ফয়সল ভাই এই জায়গাটা একটু ইমপ্রুভ করতে হবে, এটা থেকে অনেক শিখেছি। তো আমরা এই শিখার জায়গা থেকে যদি আমরা অন্তত সবাই যার যার জায়গায়, যেটা অভিষয় বলেছেন, যে একটু করে হলেও আপনাদের নিজের শিক্ষকদের একটু খোঁজ খবর নেন, এবং আমরা এই ধরনের কাজগুলো যদি একটু সমাজে দেখে অন্যান্যরাও তাদের শিক্ষকদের একটু খোঁজ খবর নেন, এটাই আমাদের প্রাপ্তি। ধন্যবাদ আপনার তো অশিক্ষিত কথা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আপনারা শুনলেন শিক্ষকদের কিভাবে আসলে আমরা আমাদের সম্মান জানানো উচিত, সম্মান দেওয়া উচিত, এবং শিক্ষকদের কিভাবে মনে রাখা উচিত। এই প্রসঙ্গগুলো, এই কথাগুলো অত্যন্ত সুন্দরভাবে তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং তারা শিক্ষকদের যিনি কাজ করে যাচ্ছেন। আমরা সবাই শস্য অবস্থান থেকে আমরা সেই কাজটা করতে পারি, এবং আমরা চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারি। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইসলাম চ্যানেল বাংলা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।